মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটি ঘুমিয়ে আছে
পারছি না। অভাবের সঙ্গে যুদ্ধ করে করে আমি যে কত বিক্ষত হয়ে গেছি বর্দি। এত অভাব অনটনের মাঝে কেন যে শত্রুগুলো পেটে আসে ভগবান। বেটা ভ্রান্ত, যাদের ঘরে ভাত আছে, যাদের ছেলে মেয়ে মানুষ করার সামর্থ্য আছে, তাদের দেবে না, দেবে তাদের। সাবু, যাদের দিন আনতে বার্তা ফুরায়। আরে বাবা কখনই তোকে নিষেধ করেছিল কান্তি হচ্ছে এক অপরাধ, ওর সঙ্গে বিয়ে করিস না। ওর সঙ্গে বিয়ে করার জন্যই তুই জিদ ধরলি। হাতের উপর যে তোর কারো হাত নেই বর্দি। নইলে বিশাল সম্পত্তি কি কম ছিল? মদ আর মেয়ে মানুষের পিছনে সবই উড়িয়ে দিল। তুই বাধা দিসনি কেন? কারো কথা শুনবার মানুষ কিনা? জামাই বাবুর কথায় ধরো না কেন? যদি তোমার কথা না শোনে তুমি কি করবে বলো? অবশ্য তুই ঠিকই বলেছিস সাবু, তবু মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো বলি? এই ইচ্ছে হয় আত্মহত্যা সাবু, এই জীবন শেষ করে দিই, কিন্তু কিন্তু পারি না ওই ছেলে মেয়েদের জন্য। যখন ছেলে মেয়ের কথা মনে হয় তখন যে আমার কর্তব্য আমাকে বাধা দেয়। তাই যে মরতেও আমি পারি না বর্দি। আমি চলে গেলে ওরা যে ভেসে যাবে। সাবু, সাবু, তোকে আমি একটি কথা বলবো সাবু। বলো। আগে বল, তুই আমার সঙ্গে রাগ করবি না? বল। না না, রাগ করবো কেন বলো? মানে ওই বলছিলাম কি, তোর তো অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তুই পেট ভরে ওদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারছিস না। তাই আমি বলছিলাম সাবু, তোর ওই কোলের বাচ্চাটাকে তুই যদি আমাকে দিবি। আমি তোর ভাগিনি, আমি মা হতে পারিনি। বিরাট জমিদারি ভোগ করবার কেউ নেই, তাই তোকে বলছিলাম তোর কোলের বাচ্চা কচিটা আমাকে দিতে পারবি না। কত অভাব থাকলে সন্তানকে যে আমি বিলিয়ে দেব না, দিতে পারবো না। কিন্তু সাবু, ছেলে মেয়ে অনেক ঝামেলা, সকালবেলা হতে না হতে একটা না একটা সমস্যা হবে। তোমাদের কোলের বাচ্চাটিকে আমাদের দেবে কান্তি, যত টাকা লাগে আমি তোমাকে দেব। একটা কেন, আপনি সবগুলো নিয়ে যান না। ক্রান্তি, একটু হিসেবটা করে দেখি। একটা বাচ্চা যদি 10,000 হয় তাহলে 5টা 50,000 টাকা। না কান্তি, 5টি বাচ্চার আমার দরকার নেই, তোমার 1 বছরের কচিটাকে দিলেই যথেষ্ট। কি মুশকিল, 50,000 নাই বা দিলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু হিসাব করে দেখি, একটু কমিয়ে শুনে 40,000 টাকা দেয়। না কান্তি, না কান্তি, মায়ের কোল শূন্য করে আমি সমস্ত বাচ্চাগুলো নিতে চাই না। আমি চাই কি বলেন মূর্তি, প্রতি বছরই যখন একটা না একটা আতুর ঘর হচ্ছে, তখন আবার টাকা তোমাকে আমি 40,000 দেব কান্তি, তবে বাচ্চা নেব এবং তাতে পাকাপাকি লেখাপড়া থাকবে। ওই সন্তানের পরে হবে
ভবিষ্যৎ তোমরা কোনোদিন দাবি রাখতে পারবে না। বেচা জিনিসের উপর আবার কোনো দাবি থাকে নাকি? দাবি সাবুর কাছে একটিবার জিজ্ঞাসা করে দেখতেন। ওকে আবার কি জিজ্ঞাসা করো? আমি ছেলের বাপ, আমি যখন আপনাদের কথা দিচ্ছি না তখন বর্দি, সাবিত্রী, সাবিত্রী ছি 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 তুমি বাপ না কসাই? অভাব আমাদের আছে তাই বলে সন্তান বিক্রি করে পৃথিবীর চালে জুড়াবো? শুনেছি জানতো জানার নাকি সন্তান স্নেহ আছে, তোমার কি তাও নেই? সাবু, আমি আমি তোর হাতে ধরে বিনতি করছি, তুই দে না একটা বাচ্চা আমাকে। আমি তো তোর পর নই, আমি তোর মায়ের পেটের মন। তোর ছেলেকে আমি একদম সাহেবের মতো করে মানুষ করব। বল বল সাবু, তুই আমাকে মা হবার সুযোগ দিবি? বল বল। কিন্তু বর্দি, কচিকে আমি লেখাপড়া শেখাবো, সে মতো মানুষ করবো, 10 জনের মধ্যে ওকে আমি একজন বানাবো। তোমার কোচির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সাবিত্রী, মা হয়ে তুমি এমন সুযোগ খেলায় হারাবে না। জামাই বাবু, সামান্য মমতার বর্ষে আজ যদি ওকে আটকে রাখো, এই পরিবেশে ওকে মানুষ করতে পারবে? লেখাপড়া না শিখে ও একদিন হয়ে উঠবে পকেট মার, নয়তো কোনো চোর গুন্ডা। তাই তোমাকে আমি বলছি যে তুমি মানুষ হতে নাও। আমিও তো তাই বলছি বাবা। তা কি ছেলে মেয়েদের মধ্যে আমার কোনো মায়া মমতা নাই? তোমার ভালোবাসা আর বড় লোকের মুরগি পুষা একই কথা। কি মুশকিল! আমি লজ্জা করে না, লজ্জা করে না তোমার মুখ মেরে কথা বলতে? সমস্ত পরিবেশ অগ্রাহ্য করে, বাবার নিষেধ অমান্য করে আমি তোমাকে বিয়ে করেছিলাম, সন্তানের বাপ হয়েছো, অথচ বাচ্চাদের আমার কচিটাকে তুমি নিয়ে যাও বর্দি। সাবু সাবু, লক্ষ্মী বোন আমার। তোমাদের কথাই ঠিক বর্দি, এখানে থাকলে ওরা মানুষ হবে না, হয় বাপের মতো মাতাল হবে, না হয় চোর গুন্ডার সঙ্গে মিশে চোর গুন্ডা হবে। আমি সাবু, তোর আমি জীবনেও শোধ করতে পারবো না রে সাবু। তবে একটা কথা বর্দি, বল। একটা টাকাও তুমি ওকে দেবে না। আমি আমি আমার সন্তান বিক্রি করতে পারবো না। কিন্তু কিন্তু সাবু, আমার আমার কচি বড় হবে, মানুষ হবে, বড় হয়ে কোনদিন যদি শুনতে পায় ওর মা পেটের জ্বালা জুড়াকে ওকে বিক্রি করে দিয়েছে, আমি যেতে সইতে পারবো না রে বর্দি। সাবু, আমার কচি ঘৃণার মুখ ফিরিয়ে নেবে, আমি যে কিছুতে সইতে পারবো না রে বর্দি, কিছুতে। সাবু, 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 হ্যাঁ গো, তুমি কাল থেকে বলো, তুমি সাবুর কাছে যাও। আর শোনো, তুমি বাচ্চাটাকে নিয়ে এসো, আমি সাবুর কাছে যাচ্ছি। বাঁচা গেল, বাঁচা গেল।
বর্তার টাকাটা? টাকাটা তুমি আজই ভাবে কানতে। তুমি বরং এক কাজ করো, আমার এক বন্ধু আছে, নাম তার ভোলা সেন। ভোলা সেন? সে একটা নতুন কারখানা খুলতে চাচ্ছে। আমি তার সঙ্গে তোমাকে আলাপ করে দিচ্ছি। টাকা তুমি খরচ না করে ব্যবসায় খাটাও। হাতে থাকলে টাকাটা তুমি দুদিনে উড়িয়ে দেবে। ঠিক আছে বর্তা, ঠিক আছে, ব্যবসায় করবো। অবশ্য আপনারা যে টাকাটা দিচ্ছেন এ কথা যেন সাবিত্রী জানতে না পারে। ও জানতে পারলে আমাকে ঘরে পিস্তুলে দেবে না। ব্যাস, সাবিত্রীকে আমি বলবো না। চলো লেখাপড়াটা সেরে আজই তোমাকে আমি ভোলা সেনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো চলো। শুধু দর্শক মন্ডলী, আমাদের সূচনা পর্ব শেষ হলো। এবার আমাদের 25 বছর পর যাত্রা করা সূচনা পর্ব শেষ। এখানে আমাদের 25 বছর পর যাত্রা। কাল সারা রাত ছিল স্বপনের রাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত। স্মৃতির আকাশে যেমন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পুরাণের কথা। কাল সারা রাত ছিল স্বপনের রাত। কাল সারা রাত ছিল স্বপনের রাত।
গল্প করবার সময়। এই যে ছোট, তুমি এখনো খাগারে কি দেখতা? হ্যাঁ, এতটুকু কাম দেবেন নেই। দেখুন, এটাই কি জেলা ম্যাজিস্ট্রেটের বাংলো? আপনি এটা বলেছেন হুজুর, আপনি কি করছে? পেন্নাম কর না, পেন্নাম কর। এই দেখো মেয়ের কাণ্ড, এখনো দাগে আছে। শীঘ্রই হুজুরের
তোমার কথা শুনলে খুশকি শুধু না খেয়ে মরতে হবে মা। অনিষ্টের চোখ এটা নয়, এটা হচ্ছে সনে সদা কিন্তু ছলে মনে কলে কৌশলে বাঁচার চোখ এটা। বাবা সেদিন গল্প করছিলেন ওরা এক বন্ধুর সঙ্গে নাকি ব্যবসা শুরু করেছিলেন। 2 মাসের মধ্যেই গণেশ উল্টে দিয়ে বন্ধুটি দিল চম্পট। কান্তি চৌধুরী শেষ সফল 40,000 টাকার অবদান। এই যদি হয় বর্তমান মানুষের মনোবৃত্তি, তাহলে সেখানে সৎভাবে কি করে তুমি চলবে মা? এই যুগে যে সৎ মানুষের কোনো অভাব নেই। ভূগোলের সাউন্ড দেন। দেখ, অপরে অসৎ কিন্তু নিজে সৎ হতে বাধা কোথায় রে বাবা? তোমার এই বাস্তবতা নির্বাচন শুনলে আমার ছায়াতন্ত্র উত্তেজিত হয়ে দেবা। দেবু, দেশের তাবৎ ধরিদের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি খুঁজে দেখো, দেখতে পাবে প্রত্যেকটি বড় লোক এক একটি রক্তলবী বিশ্বাস। দেবু, কেউ বন্ধুকে ঢুকেছে, কেউ বা ঢুকেছে শরীরকে, কেউ বা লক্ষ লক্ষ মেয়নতি মানুষকে ঢুকিয়ে টাকার পাহাড় জমিয়েছে। হয়তো তাই তবু তাই তো আমি ঠিক করেছি মা, ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক এই ধনী শয়তানদের আমি নিশ্চয় রিক্ত করে দেবো। আমরা বাঁচতে চাই। সে বাঁচার মধ্যে যে কোনো শান্তি নেই রে দেবু। একটা অপরাধ বোধ নিশিদিন মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। অনেক কষ্ট করে আমি তোদেরকে লেখাপড়া শিখিয়েছি। ভুল করেছো মা, তুমি ভুল করেছো। তুমি যদি আমাদের মূর্খ করে রাখতে, আজকে এই দারিদ্র আমাদের পীড়া দিত না। হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে দিশাহারা হচ্ছে, রাষ্ট্র নিষ্ক্রিয়, সমাজ উদাসীন, ধনীর জনলক্ষ্য দৃষ্টি নিয়ে যাচ্ছে। মা, মা, আমার ইচ্ছাই জানো কি? ইচ্ছাই ওই ধনী শয়তানদের টুটি কিনে শেষ করে দিই। ওরা বাস করবে সর্বতায়, আর আমাদের নেই মাথা দুশ্মন খায়। ওরা খাবে করবো বলাও, আর বিরান্তে চুটবে না আমাদের একটা সত্যার্থী। কেন কেন এই বৈষম্য? এই বৈষম্য যে যুগ যুগ ধরে চলে কিন্তু আর আমরা চলতে দেবো না। ভালো হতে ভোট করে যারা লক্ষ লক্ষ মেয়নতি মানুষের বুকের অন্ত কেড়ে দিচ্ছে, তাদের আমি বুঝিয়ে দেবো। এবার এখানে দিন হবে। মা, আমার আদর্শ আদর্শ চলে করে ভিক্ষা করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা, তার ফল কি হয়েছে? এই যুগে শিক্ষার কি কোনো মূল্য আছে মা? জীবন ধারণ শুধু দিনগত ভাব হয়, আদর্শ শুধু কথার কথা। অনেক কি বইয়ের পাতায় মাথা করে বসছে। তাহলে তুই নেমে যাবো নরকের অপরান্ত করে, ডুবে যাবো পাপের মুক্তির আবর্তে। আমি দেখতে চাই বাবু, তোমার আদর্শ আমার জন্য নয় মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। যেমন করেই হোক আমার মাকে বেঁচে থাকার অধিকার। আমি আজ বাঁচতে চাই রে বাবা। স্বামী সংসার সন্তান নিয়ে সৎ পথে বেঁচে থাকতে চাই। ধন নয়, রাজার ঐশ্বর্য নয়, শুধু পেট ভরে দুবেলা দুমুঠো ভাত। আমাদের বাঁচতে দেবে না মা, আমাদের বাঁচতে দেবে। বাবা, কিছু করুন। না মা, কিচ্ছু করতে পারিনি। কি বললেন বিষাদ বাবু? বিষাদ নাট্যচর্চি নাট্যকার, আমি ওকে অনেক কষ্ট করে নাটকটা শোনাতে রাজি করলাম। উনি নাটকটা শুনতে না শুনতে উনি রাত থেকে ঘুমাচ্ছে। আরেকবার সবাই জিজ্ঞাসা করলাম, দাদা নাটকটা কেমন শুনলেন? নাটকটা চলবে তো? উনি হাই দেখে বললে নাটক তো হয়নি, হয়েছে কিছু সকল চেষ্টা করলেও আমি নাট্যকার করতে পারবো না মা। কিন্তু খোকা, এইসব ভক্ত ছাত্র তুমি হতে চাই না মা। আমি সুব্রত চৌধুরী হয়ে আমি বেঁচে থাকতে চাই।
যদি সহ্য সদগতি এত পেতাম মা, আমি নিজে যাই তাড়াতে পারতাম মা, তাড়াতে পারতাম। নাটক দেখাতে ছেড়ে দে রে বাবা, তোর যে একটা চাকরি বাকরির চাকরি? চেষ্টা কর। এতদিন যা হোক করে সংসারটা চালিয়েছি, আর যে আমি পারছি না রে বাবা। চাকরি আমার এই অফিসে নেই মা, কেন অফিস নয়, যেখানে না গিয়েছি বড় লোকদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি। চাকরি আমার সোনা আমার মা, আমার সোনা। তাহলে কি হবে রে খোকা? পৃথিবী রক্ষা ধীরে ধীরে বদলে যাচ্ছে মা, বেকার ভর্তি আমাকে করে করে খাচ্ছে মা। বিয়ে পাশ করে আমি একটা পিওনের চাকরি আমার ভাগ্যে হলো না। এই কি দুঃসহ লজ্জা মাগো, সুব্রত, তোমার এই সমস্ত ভোগ ভরা আশা আমি ব্যর্থ করে দিলাম না, ব্যর্থ করে দিলাম। তুমি বিশ্বাস করো মা, শ্রেষ্ঠ ত্রুটি আমি করিনি মা। আমি জানি রে বাবা, আমি সব জানি। চাকরির জন্য তুই পাগলের মতো ঘুরছিস। এমন দুর্ভাগ্য নিয়ে আমি জন্মিয়েছি মা, একটা দিন একটা মুহূর্তের জন্য আমি সন্তান হই এর মনের মনে আমি শান্তি দিতে পারলাম না। তুমি তুমি আমাকে অভিশাপ দাও মা, আমি অক্ষম, আমি অপদার্থ মা, আমি অপদার্থ। ভেঙে পড়ছিস কেন রে বাবা? চিরদিন যে দুঃখ কারো থাকে না, সুখের মুখ আমরা একদিন না একদিন দেখবই। তুই বরং একবার তোর মেসমশাইয়ের কাছে যা। না মা, খনি বড় লোক আমরা করি, ওরা আমাদের ঘৃণা করে মা, ঘৃণা করে। না খোকা, বর্দি, তোমাকে না জানি আমি চুপি চুপি একদিন বর্দির বাড়িতে গিয়েছিলাম মা, আমার এই বেশ ভূষাই দিকে দেবেন্দ্র নারায়ণ আমাকে চিনতেই পারলেন না। পরিচয় দিতে বললেন, পরিচয় দেওয়ার পর উনি বললেন বরং তুমি বাড়ির ভিতরে যাও, এখানে প্রজা এসে পড়বে মা গো। এ কথা জামাই বাবু বলতে পারলো? কেন পারবে না মা, আমরা থাকি বস্তির নোংরা ঘরে, ওরা থাকি সৌম্য প্রাসাদে। ওদের ঘরে জ্বলছে নিরহের বাতি, আমাদের ঘরে জ্বলছে না একটা সন্তান প্রদীপ। এই ব্যবধান গেলা বলতে পারে মা। কচিকে দেখেছিস? কচি 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 মানে আমার বর্দের ছেলে। দেখিনি মা, আমি পরমার কাছে শুনলাম সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট মা। আমার কচি তোমার কচি নই মা, ও দেবেন্দ্র নারায়ণের কচি মা, দেবেন্দ্র। খোকা, তোমার কচিরা যখন এক মুষ্টনের জন্য হাহাকার করে উঠছে, পচা নোংরা বিছানায় বসে ভাগ্যের সঙ্গে পড়ে পড়ে বার খাচ্ছে, দেবেন্দ্র নারায়ণের কচিরা তখন বন্ধু বান্ধব নিয়ে দামি পোশাক পরে দামি হসপিটালে বসে চকলেট খাচ্ছে মা, চকলেট। খোকা, দয়া করে একবার বর্তার সঙ্গে দেখা করিয়ে দিন মহিতোষ বাবু, আমি বেশি সময় নেব না, দুটো কথা বলেই চলে যাব। অসম্ভব, কর্তা বাবু না খার দোয়াই করতে পারছে না, আপনি লাটের কিস্তি। তাহলে কি উপায় হবে মহিতোষ বাবু? 2 দিন আমরা উপবাসী, উপায় থাকলে এই অসুস্থ শরীর নিয়ে বোর্ডটাকে বিরক্ত করতে আসতাম না। এইভাবে ভিক্ষে করে আর কতদিন চালাবে? মহিতোষ বাবু, ছেলে বিক্রি করে পেলেন 40,000 টাকা, এ দেশের
সময় ও রানী নগদ 5,000 টাকা দিয়েছি, আর মাঝে মাঝে হামেশা তো দিচ্ছেনি। মানুষের দেবারও তো একটি সীমা আছে। কি করবো বলুন, স্বামী অনিষ্ট। ভোলা সেনের সঙ্গে ব্যবসা আরম্ভ করলাম, কারবার ফেল পড়লো। ভোলা সেন সেই ভোলা সেন আজ কোটিপতি, আর আমি 1 লক্ষে সামতের ভিখারি। আপনার দারিদ্র ভগবান নিজে এসে ঘুচাতে পারবে না। এগুলো আপনার মানুষ হলো না। আরে মশাই, মানুষ কুলিগিরি করে তো সংসার চালায়। চেষ্টা তো করছে মহিতোষ বাবু। তাই চেষ্টা করছে। আসলে ছেলে দুটো আপনার কুড়ের বাচ্চা, অপদার্থ, আর তারে শুধু লম্বা লম্বা বকরে দিতে, কাজের বেলায় কাজ করা। নইলে দুনিয়ার এত লোক চাকরি পাচ্ছে, আর ওরা পাচ্ছে না কেন? কোষি কি করছে? এ কি ওদের মতো? বাপের বিশাল সম্পত্তি, চাকরি করবার কোনো দরকারই নেই, তবু সে বসে না থেকে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। ওই ছেলে যদি আপনার কাছে থাকতো, আপনি মানুষ করতে পারতে বসায়। তা অবশ্য ঠিক। আচ্ছা, কোষের ঠিকানাটা আমায় দেবেন? না না, অসম্ভব। বৌরানী আর কর্তাবাবু আমাকে তার ঠিকানা দিতে আপনাকে নিষেধ করেছে। কিন্তু তাছাড়া এখন আপনি কি ওই লক্ষ্মী ছাড়া চেহারা নিয়ে ছেলের কাছে মুখ দেখাতে পারবেন? সে যখন শুনবে ওদের খরচ জোগাতে নিজের ছেলেকে আপনি 40,000 টাকা বিক্রি দিয়েছেন। মহিতোষ বাবু, ওই টাকা আমি মদ খেয়ে নষ্ট করিনি। ওই ভোলা সেন আমাকে ঠকিয়ে ওই টাকা সে ফেলে দিয়ে আজ কোটিপতি হয়েছে। যা বলেছেন আর একটি কথা বলবেন না। ভোলা সেন ওলা বাবু শুধু বিরাট ধনী না, আমাদের ছোট বাবু শ্বশুর। তার সম্বন্ধে একটা কুৎসিত রটনা রটালে লোকে আপনাকে ছাগল বলবে। কোষির বিয়ে দিয়েছে। নগদ দিয়েছেন 1 লক্ষ টাকা, আর একখানা বিরাট বাড়ি, আর গয়না কাটি যা দিয়েছে তার তো তুলনাই নেই। কোষির বিয়ে হলো, অথচ ভর্তি একটিবার আমাদের জানালো না। আপনাকে জানাবেন কেন? আপনাকে জানাবার প্রয়োজনটা কি? ওই ছোট বাবুর কাছে আপনি কি পরিচয় দেবেন? ওই লক্ষ্মী ছাড়া চেহারা নিয়ে, ভিখারির পোশাক নিয়ে বিয়ের বাড়িতে এলে কর্তা বাবুর মাথায় হেড হয়ে যাবে না? বর্দা, আমি বর্দা। অনেকক্ষণ হলো শুধু বলছে কর্তা বাবুর সাথে আমার দেখা করিয়ে দিন। কি ব্যাপার কান্তি? আজকে অসম্ভব। সামনে আমার লটের কিস্তি, 18 টাকা থাকলেও আমি তোমাকে টাকা দিতাম না। আমার বড় অভাব বর্দা, দিনান্তে বড় ভাত করছে না, শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, কিন্তু 1 ঘোড়া ওষুধ কেনার পয়সা নেই, পরনে নেই একটা আস্ত কাপড়। এই কেন আমার বাপ তো সব বিষয় আশায় কম রেখে যায়নি। তুমি এমনই হত ছাড়বে, বাপকে তো মায়ের সম্পত্তি তো পাইলেই আমার 40,000 টাকা। আবার বলছে কচির বিয়ের খবরটা আমাকে জানানো হয়নি কেন? মাকে জানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল নাকি? তা অবশ্য ছিল না।
আত্মীয় হিসাবে। আত্মীয় আত্মীয় যদি আত্মীয়র মতো হয় তাকে আমি সসম্মানে মাথায় করে রাখবো, কিন্তু আমার মতো লক্ষ্মী ছাড়া আউন্ডেনকে আমি আত্মীয় বলে পরিচয় দিতে না। বর্দা, বহুবার তোমাকে আমি সাহায্য করেছি, শুধু আমি নয়, সত্যর কাছ থেকে তুমি অনেকবার টাকা নিয়ে গেছো। আমি যে দান ছত্র খুলে বসেছি তা হাত ধরতে লাগলেই আমি ঘাটটা উদয় করে দেবো। আমি কোচিকে বিক্রি করে পেয়েছিলাম 40,000 টাকা, আর আপনি তাকে বিক্রি করেছেন 2,00,000 টাকা। কি বললে তুমি? আমি কোচিকে বিক্রি করে দিয়েছি। বাপের কাছে ফল দেওয়া কি ছেলে বিক্রি করে না? অভাবের তাড়নায় আমি আমার তাকে বিক্রি করেছিলাম, কিন্তু আপনি কিসের জন্য বিক্রি করছেন? কিসের অভাবে? বেরিয়ে যা! বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দর্শন করতে চাই না। বর্দা, ছোট লোক এখনো বেড়ে যাচ্ছে, নইলে দারোয়ান ডেকে খাপটা দিয়ে আলা লজ্জত ছুটো বাজি কাটা। আহা, আপনি শুধু আমার প্রতি অবিচার করছেন দাদা। বাচ্চা বলে কি কোনো বস্তু আর আছে? এই বসে এখান থেকে বেরিয়ে যান। ছোট লোক জামা বলে কিনা আমি ছেলে বিক্রি করেছি। আরে আমি কি তোর মতো নিতন যে ছেলে বিক্রি করবো? কোনো মেয়ের বাপ যদি আমার ছেলে রূপে মুক্ত হয়ে 2 লক্ষ টাকা যৌতুক দেয়, আমি তোমার ছেড়ে দেবো। টাকাই কি কামড়াচ্ছে? শুনুন বেয়ার মশাই, এই শালা ছোট্ট লোক ইতো কিনা বুঝবেন কিনা আপনার কাছে রেখে আমি গরুকে বিক্রি করে দিয়েছি। আজ চিনতে পারবেন না ভোলা শেখ, আজ আর আমাকে চিনতে পারবেন না। আমার 40,000 টাকা আপনি পেরে আজকে কোটিপতি, আর আমি পথের ভিখারি। কান্তি চৌধুরী, যার পয়সা একদিন ওই রাস্তার শেয়াল কুকুরও মাল খেত, তা আজকাল বলতে চলে তো কান্তি। আর দুবেলা ভাত কি দুটো না ছাড়া আমার মদ খাবে লক্ষ্মী ছাড়া পাউন্ড নেই। আমাকে চাবুক মারবার মধ্যে কোনো কৃতিত্ব নাই দেবেন্দ্র নারায়ণ বাবু। চাবুক মারণের যারা এই গরিব মেহনতি মানুষের ঠগিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে ফোনে খাতায় নাম লিখে আমার 40,000 টাকা মেরে দিয়ে সে আজকে ওই সমাজের দাঁড়ায় বসে আর দাবি ওই কারখানা থেকে গরিব মেহনতি মানুষকে ঠকিয়ে টাকা গুলাচ্ছে। আর আমি ছোট্ট ছাড়া পথের ভিখারি, পথে ঘুরে বেড়াচ্ছি। দিন দরিদ্র যত দোষ এই গরিব দিন দরিদ্রের, ওদের যারা এই সমাজের মেহনতি মানুষের টাকা লুটে নিয়ে ভোরের সম্পদের প্রহার জমাচ্ছে, আর এই মেহনতি মানুষকে ঠকিয়ে তাদের তালায় পা রেখে এই সমাজের উঁচু তালায় রয়েছে। চাল
ঠিকানা পর্যন্ত যেন না দেয়। মিলিত অরুণের কাছে যাওয়ার জন্য ছটফট ছটফট করছে, অথচ আমি যে পৌঁছে দেব সেই সময়টুকু আমার নেই। তাহলে এখানে নিয়ে আসুন, আমরাই পাঠাবার ব্যবস্থা করছি। কথা কি জানে, ও আমার পাড়াটা একদম পছন্দ করে না, আমি লাইক করে না। ঠিক আছে, দেখা যাক। চলুন ভিতরে চলুন, আপনার পেয়ারের সঙ্গে আলাপ করে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ব্যাপারে আমার হচ্ছে অনেক বেশি পারদর্শী। আসুন, আমার সঙ্গে আসুন। সতু, কিছু জোগাড় করতে পারলে মা? না রে বাবা, 3-4 জায়গায় গেলাম, কিছুই জুটলো না। তাহলে আমি কি খাবো মা? খিদের পেটে নাড়ি ছিঁড়ে যাচ্ছে, আমি যা দাঁড়াতে পারছি না। তোর দাদা বর্দির বাড়িতে গেছে, যদি কিছু পায়। না মা, ওরা আর সাহায্য করবে না। সতু, যেদিন তুমি নিয়ে গিয়েছিলে সেবার তো বলেই দিলে আর আর কোনোদিন আমার কাছে হাত পাততে আসবি না। সে কথা আমি এখনো ভুলে যাইনি মা। কিন্তু তোর বাবা যখন গেছে নিশ্চয় শুধু ওকে ফিরিয়ে নেবে না রে। দুদিন শুধু জল খেয়ে কাটিয়েছি মা, আর যে দাঁড়াতে পারছি না মা। এক 1000 টাকা এই ধরো। এত টাকা তুই কোথায় পেলি রে খোকা? রোজগার করেছি রোজগার করেছিস? আমা, টাকা পয়সা শুধু পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু হাতে করে তুলে নেওয়ার অবস্থা। একটা মাডোয়ারের কাছে পিতলের গিলতি করা মাল সোনা বলে চালিয়ে এলো। দেবু, আমার চেহারা দিকে বেটা ভাবলে নিশ্চয়ই কোনো বড় লোকের ছেলে। মায়ের মাংস ভেঙে গয়না চুরি করে এনেছে। মানুষকে ধাপ্পা দিয়ে তুই। ধাপ্পা দিয়ে নয় মা, ধাপ্পা দিয়ে নয়, বলো বুদ্ধি কাটিয়ে। চুপ কর কুলাঙ্গার। মা, মানুষ ঠকানো পয়সা আমার কোনো প্রয়োজন নেই। মা, না, তোর মতো জোচ্চর জালিয়াতের মা আমি হতে চাই না। তুই আর আমাকে মা বলে ডাকবি না। ছি, ছি, ছি। তুই কি আমার সেই সন্তান? আমরা কিছু করলেই তো, আর ওরা যে আইনের মেরে লক্ষ লক্ষ মেহনতি মানুষকে ঠকাচ্ছে, বিদেশে ওষুধ ভেজাল করে চালে তেলে কাকর বলে মিশে হাজার হাজার মানুষকে লাখ টাকা কামাচ্ছে, তারা কি? কোনো কথাই আমি শুনতে চাই না তোর মুখে। তুই এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না। বেশ, এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে ঘর ফিরে তোমাকে রাস্তায় বের করে দেবে। তাই দিন। অন্তর টাকাটা তুমি রাখো মা, আমি না হয় চলেই যাচ্ছি। না, তোর পাপের টাকা আমরা চাই না। আমি তাহলে চলেই যাচ্ছি মা, আমি তাহলে চলেই যাচ্ছি। সতু, একটা কামড় না, মা, ওই খাবার তুই আর খাবি না। আমার আদর্শ, আমার বিশ্বাস তোরা এমনি ভাবে ব্যর্থ করে দিবি। চোর গুন্ডা জালিয়াত হবার জন্যই কি
আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। আমি চলেই যাচ্ছি মা, শুধু দুঃখ রইল এই উপজি ছেলেটার মুখ থেকে তুমি খবর কেড়ে নিলে। বেশ করেছো, মায়ের আদর্শের কাজই তুমি করেছো। চলে যাচ্ছ মেজদা? আরে তুইও চলে আয়, এরা কাজই তোদের ভাবতে দেবে না। নরকের অন্ধকারের পথ যখন আমি বেছে নিয়েছি, তখন এই পথে চলবো। শুকনা নীতিবাক্যে আমার পেট ভরবে না। দুনিয়ার সত্য মানুষ যখন চাল চলছে করে টুপাই কামে নিচ্ছে, তখন আমি করে করে আমি আমার স্ত্রী চাই, যেমন তার অধিকার। মেজদাটা চলে গেল মা। যা। আমি আমার কুসন্তান থাকার চেয়ে না থাকা দিনের ভালো রেখুম না। বাবা, বাবা, কিছু পেলে বাবা? আরে শুধু কি বললে বটি? ওনার সঙ্গে দেখা হয়নি। জামাই বাবু, উনি তো আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন। জামাই বাবু, ভোলা সেনের মেয়ের সঙ্গে কুচির ওরা বিয়ে দিয়েছে। কোন ভোলা সে? যে জোচ্চর আমার 40,000 টাকা মেরে দিয়েছিলেন সেই ভোলা সেন। ওষুধের কারখানা থেকে শুরু করে কয়েকটি নামী কারখানার মালিক সে এখন। আমার কচির বিয়ে হলো আর আমরা একটিবার জানতেও পেলাম না। আর ওই কথা বলতে গিয়েই তো অপমানিত হলাম। দোষ দোষ ওদের নয় গো, দোষ তোমার। কিন্তু সাবিত্রী, আমি আগে যদি জানতে পারতাম টাকা দিয়ে তুমি শর্ত আরোপ করে আমার কচিকে তুমি বেঁচে দিয়েছো, তাহলে আমি আমার সন্তান দিতাম না। লক্ষ্যপতি দেবেন্দ্র নারায়ণ কিছুতেই তার মায়ের মুখ থেকে সন্তান ছিনিয়ে নিতে পারতো না। আমি অপরাধ স্বীকার করছি সাবু। আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি আমি কাকে বলবো আমার কথা? নিশিদিন এই বুকটার মধ্যে অনির্বাণ চলছে রাবণের চিতা। আজও আজও ঘুমের ঘরে আমার কচি দু হাত মারি আমাকে বাবা বলে ডাকে। সাবিত্রী, তুমি তুমি আমাকে সাথ দাও সাবিত্রী। ছোট অনর্থের বলে আমি যখন বুঝি নাই, আমি তখন ভাবি নাই, এখন এসে দেখছি আর জীবন যুদ্ধে আমরা পরাজিত সবাই। আমি ওই বিধাতার কাছে কত কাঁদি, কত ডাকি, হে জগদীশ্বর, তুমি আমার মৃত্যু দাও। কিনা দাদা শুনে না। এই শালা শোয়ারকা বাচ্চা, একটা বছর ধরে ভাড়া দিসনি কেন? এই, বাড়ি ভাড়া দে, নইলে লাথি মেরে পথে বের করে দেবো। চলো জোয়ার, শালা হারামি। গালাগালি দিচ্ছ কেন বাবা? আর একবার কথা
বাপের জমিদারি পেয়েছ, ভাড়া দে, নইলে মেরে তাড়াবো। ছেলেরা বাড়িতে আসুক বাবা, তারপরে না হয় কাল সকালে। ওসব রসের কথা ছাড়ো, ভাড়া এক্ষুনি দিতে হবে, নইলে এই ঘর ছেড়ে দাও। শালা ঘরের একটা বছর ধরে আজ না কাল, কাল না পরশু ঘর ছেড়ে দিয়ে কোথায় যাব আমরা? জাহান্নামে যাবে। কোথায় যাবো আমরা? শালা হারামি, ভোলা সেনের মতো বাড়িওয়ালা পেয়েছো বলে 1 বছর থাকতে দিয়েছে। আমার বাড়ি হলে 2 মাসে লাথি মেরে পথে বের করে দিতাম। এই বস্তিটা কি তাহলে ভুল আসে রে? হ্যাঁ, এই কথা তুমি জানো না সম্বন্ধী? তুমি এক কাজ করো বাবা, ভোলা বাবুকে গিয়ে বলো কার্তিক সংসারে বিপদে পড়ে। থাম বেড়া, এলেন বেটা ভোলা সেনের বড় কুটুম, এখনো ভাড়া দিয়ে বলছি, নইলে নিষ্ঠুর ভাগ্য দেবতা, আর কত দুঃখ তুমি দিতে চাও বিধাতা, আর কত অপমান সহ্য করতে হবে। চলো, পুরো আমাদের মাথা গুজার ঠাইটুকু কেড়ে নিয়েছে, গাছতলা তো আর কেড়ে নিতে পারবে না। তাই তাই চলো সাবিত্রী, আমিও দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, এই দুঃখের শেষ কোথায়। চলো সাবিত্রী, আমিও দেখতে চাই ভগবান আমাদের। আমার নাম লাগু, আমার সঙ্গে পেঁয়াজি। সরকার বাবু নাকি বাড়ি করতে পারে না, বাবু বললে চাতো লালা। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাদের ওসব পাজি পুজো আমি মানি না। মান্দার আমলের পচা কুসংস্কারকে আমি মনে প্রাণে ঘৃণা করি। পাজির নির্দেশে যদি আমাকে মানতে হবে, তাহলে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করেছিলে কেন বাবা? তুই বুঝতে পারছিস না, আমরা যত সাহেবিয়ানাই করি না কেন, আসলে জাতি হিসাবে আমরা হিন্দু। তা হিন্দুর আচার বিচার এগুলো তো মানতে হবে। মান বরফ ঠাকুর বলে ভাদ্র মাসে শ্বশুর বাড়ি যেতে নেই। ও নো নো ড্যাডি, আমি শ্বশুর বাড়ি যাব না, আমি যাব অরুণের বাংলোয়। ওই পচা গায়ে যে আমি একটা দিনও থাকতে পারবো না। হ্যালো, হ্যাঁ, কি চাই? বেঞ্চের সঙ্গে দেখা করতে চাই। আমি বিএন সেন, বলুন কি দরকার? নমস্কার। নমস্কার। দেখুন, আপনার সহকারী নিতাই গডকরির কাছে আমি এক উপন্যাসের পাণ্ডুলিপি দিয়ে গেছিলাম। উপন্যাস আপনার লেখা? হ্যাঁ। আপনার নাম? সুব্রত চৌধুরী। আপনার উপন্যাসটার নাম? মায়ের প্রাণ। আপনি আর নাম খুঁজে পেলেন না, সেই পুরনো কাসন্দি হোপলেস মায়ের প্রাণ। দেখ মা, দেখ
পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা হয়েছে তো বিরক্ত করতে এসেছো কেন? লেখাটা বেরিয়েছে আমার নামে নয়, আপনার নামে। আমি হয়তো সেই সংখ্যাটা আমার পড়া হয়নি। এইটা কি করে সম্ভব? উপন্যাসটা লিখলাম আমি, আর তা ছাপা হলো আপনার নামে। তোমার লেখাটার সঙ্গে আমার লেখার কোনো মিল আছে? মিল কি বলছেন? হুবহু এক, এমনকি পাত্র পাত্রীর নাম পর্যন্ত এক। তা হবে? হবে না, তা হয়েছে। এমন ভ্রান্তি হলো কি করে, এটাই আমি জানতে চাই। আমার লেখাটাই তবে কি আপনার? তোমার বক্তব্য শেষ হয়ে থাকলে তুমি বাইরে যেতে পারো। হ্যাঁ, উপযুক্ত জবাব না নিয়ে এখান থেকে এক পাও আমি বের হব না। হতে পারে আপনি বিশ্ববিদ্যালয় ধনবান, থাকতে পারে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আপনি নিজের নামে লিখুন। তোমার জবাব নিতে হলে ওই আদালতে যেতে হবে। আদালতে আমি যাব না, আমি জবাব এইখানেই দেব। আপনার কুচ্ছিন্ন জঘন্য রূপটা আমি দেশের মানুষের কাছে কারোর স্বরে চিৎকার করে বলবো, ড্যাডি, ছোট লোকটার কান ধরে বের করে দাও, ইতরের মতো চেঁচাচ্ছে। পথের মানুষ দেখলে কুকুরগুলো এমনি ভাবে খেউ খেউ করে। আপনি জুইচোর, আপনি জালিয়াত, আপনি পাপী। কোথাকার টাকার জোরে আমরা দিনকে রাত হচ্ছে বলা, সেই দিন এমনি থাকবে না। দিন বদলায়, ইতিহাস বদলায়, বদলাবে। আবার আপনার সদস্যদের রাখবে আপনার নদীদের চমক। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি বেরিয়ে যাও। ড্যাডি, এখনো তুমি চুপ করে আছো? ছোট লোকটাকে লাথি মেরে বাসা থেকে বের করে দাও। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না। আমি ওই ভেদ চাই, কেন আমার লেখাটা আপনার নিজের নামে ছাপিয়েছে। কই ফেরত দিচ্ছি তোকে আমি। লালা, ওই লালা, এই কুকুরটাকে বাড়ির বাইরে বের করে দেয়। এই শালা শুয়ার কালাচ্চা, চল হারামি। উপযুক্ত জবাব না নিয়ে এখান থেকে আমি এক পাও যাব না। আরাম কর, আমাকে তুমি চেনো না। সাবধান, শক্ত বেশি জালিয়াত। তোমাদের মতো ধনীদের এই স্বৈরাচারীর নীতি আর বেশি দিন জনতা বরদাস্ত করবে না। আসছে সেই দিন, আসছে বলা সেই দিন, আসছে সেই দিন। হাউ স্টেজ ড্যাডি, একটা স্টেট ড্রেগারের কি করে সাহস হয় তোমাকে বলে জালিয়াত? এটাই এটাই হচ্ছে দুনিয়ার রীতি মা, এটাই হচ্ছে দুনিয়ার রীতি। ভালো কিছু করতে গেলে তারা এমনি ভাবে পিছনে লাগে। এই মাসের ছিন্নপত্রে যে উপন্যাসটা বেরিয়েছে, সত্যি কি ওটা ওর লেখা? তুই পাগল হয়েছিস? ওর চেহারা দেখে মনে হয় সে সাহিত্যিক। না ড্যাডি, আমি তো ভেবেছিলাম রাস্তায় একটা ভিখারি। তাহলে উপন্যাসটা তোমারই লেখা? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। উপন্যাসটা খুব সুন্দর হয়েছে, তাই না? ইতিমধ্যে সিনেমা কোম্পানির লোক ওর চিত্র শুনবো কিনবার জন্য হ্যাঁ? আমাকে একটা পত্র দিয়েছে। ও ড্যাডি, আমার যে কি ভালো লাগছে ড্যাডি, তোমার লেখা উপন্যাস ছবি হবে। কি যে ভালো লাগছে। টাকা অনেকেরই আছে, কিন্তু সাহিত্যিক হওয়া কি চারটেখানিক কথা? আজ কিন্তু তোমার সঙ্গে আমি খুব অভিমান করবো।
করে? বাহ, তুমি উপন্যাস লিখছো আর আমাকে বলনি কেন? আচ্ছা ড্যাডি, এখন কি লিখছো? লিখবার সময় কই? দেখছিস তো চারিদিকে ছিড়ে ছড়িয়ে আছে দুটা ওষুধের কারখানা, একটা জুট মিল, তার উপরেই মাসিক সম্পাদনা। লিখবার সময় কই? তোমার ওই কাজ কর্ম সবকিছু বাদ দাও, তোমাকে দিকপাল সাহিত্যিক হতে হবে। মনসুর সুবোধ ঘোষ, বুক ফুলিয়ে বলবো, মাই ফাদার ইজ এ গ্রেট নভেলিস্ট। বলো বাপি, বলো, আমার অনুরোধ তুমি রাখবে বাপি? হ্যাঁ, বলো না, বলো। রাখবো। সত্যি? হ্যাঁ, সত্যি। আরে গঙ্গা সিনেমাটা বসতে দে, আমি যাচ্ছি। শোনো, তুমি কিন্তু বেশি টাকার জন্য জিদ করো না, ওরা যা দেয় তুমি তাই নিয়ে রাজি হয়ে যাও, ঠিক আছে বাপি? ঠিক আছে, তুই পাগল হয়েছিস? সত্যি? টাকাই কি আছে? টাকা কামানোর অনেক পথ আছে, নামটাই হচ্ছে আসল। রাইট বাপি, চলো। কি বললে মহিতোষ? বেআই মশাই নাকি আন্টিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ কর্তা বাবু, ভোলা বাবুর অবশ্য দোষ নেই। একটা বছরে একটা কানা করিও ঠাকায়নি। মুহূর্তে কে কাকে আর সময় দেয় বলুন তো? আমি হলে ঘটি বাটি শুদ্ধই করে রাখতাম। কাজটা ভালো করেনি বেআই। আজকে কান্তি একদিন আর বিজনেস পার্টনার ছিল, কেউ না জানলে আমি তো জানি। উল্টো পাল্টা হিসাব দেখে 1 বছরের মধ্যে কারবারটা তোকে তুলে দিল বেআই। শুনছো? বিআই মশাই চিঠি দিয়ে গেছে। বৌমা নাকি এখানে আর থাকবে না। কেন? আমাদের এখানে ঘর নেই, ভালো পরিবেশ নেই, ঘর নেই, পুকুরে স্নান করতে হয়, আর হাজার রকমের বায়না। আমি তখনই তোমাকে বারে বারে নিষেধ করেছিলাম, ওই রকম লোকের মেয়ে আমরা কিছুতেই বিয়ে দেব না আমার ছেলের সঙ্গে। কনভেন্টে পড়ালেখা মেয়ে আমাদের দরকার নেই। কি মুশকিল! আরে তুমি বুঝতে পারছো না, ওই ভোলা সেনের একমাত্র মেয়ে, বিষয় সম্পত্তি যা আছে কয়েক কোটি টাকা, বিয়ার অবর্তমানে সবই তো আমাদের। টাকাই পাবে, কিন্তু ঘরের লক্ষ্মী তুমি কিছুতেই পাবে না। ছেলের বিয়ে দিয়ে মানুষ কত আনন্দ ফুর্তি করে, আর আমার কপালে সেই সুখটুকু নেই। সহ্য। বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে উঠেছে, আর এখন বলছে অরুণের কাছে নাকি চলে যাবে। আজকে শহরের মেয়ে তো এমএ কম পাস, একটু স্বাধীন চেতা তো থাকতেই পারে নাকি বলেন কর্তা বাবু?